আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা ক্যাম্পের সহিংসতা সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার কিছু হলে ফখরুল হবেন হুকুমের আসামি বলেছেন ওবায়দুল কাদের। কারো বিদেশে চিকিৎসার জন্য আন্দোলন নজিরবিহীন দাবি বিএনপির। 1 ডিসেম্বর থেকে বিআরটিসিতে শিক্ষার্থীদের হাফ ভাড়া, সব বাসে এমন সিদ্ধান্ত চান বিশ্লেষকরা। মালিক শ্রমিকদেরও নৈরাজ্য দমনের আহ্বান। ডিজেলের অজুহাতে আরেক দফা বেড়েছে চালের দাম, সবজি মাছ মুরগির বাজারে কিছুটা স্বস্তি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের। সাদা পোশাকে লিটনের ফার্স্ট সেঞ্চুরি, পঞ্চম উইকেটে মুশফিকের সাথে 204 রানের অবিচ্ছিন্ন জুটি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোহিঙ্গা ক্যাম্পের ক্রমবর্ধমান সহিংসতা ও অপরাধ বাংলাদেশের সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলেও জানান প্রধানমন্ত্রী। কম্বোডিয়ার নমপেনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুরু হওয়া 2 দিনব্যাপী 13তম আসেম শীর্ষ সম্মেলনে শুক্রবার প্রচারিত হওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার আহ্বানও জানান তিনি। এই সংকটের প্রতি অস্থায়ী প্রক্রিয়া খুব সামান্য কার্যকর হবে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানান বাংলাদেশের এই উদ্বেগের প্রতি যথাযথ মনোযোগ দিতে। এই সম্মেলন ইউরোপীয় ও এশিয়ার সদস্য দেশ ও ইইউ এবং আসিয়ান সচিবালয়ের নেতাদের একত্রিত করেছে। এছাড়া প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশগুলোর জন্য সম্ভাবনাময় একটি আঞ্চলিক সংযোগ কেন্দ্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার কথা জানান। এদিকে বাংলাদেশের উপর 11 লাখ রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে মিয়ানমার এবং যেখান থেকে জঙ্গিবাদের উত্থান হতে পারে বলে আশঙ্কা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে বাংলাদেশ এ বিষয়ে সতর্ক আছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নানাভাবে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার 13তম বার্ষিকীতে আলোচনা সভা করে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি। শিল্পকলা একাডেমিতে এই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশ ও ভারত জঙ্গি দমনে একই নীতিতে চলছে। দুদেশের জনগণও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না। তবে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে নতুন শঙ্কার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অতি সম্প্রতি আপনারা দেখছেন মায়ানমার থেকে আমাদের 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকেও জঙ্গির উত্থান হতে পারে, তারা ইজি প্রে হতে পারে এই টেররিস্ট। আমরা সবসময় যেটা বলে আসছি, কাজেই এই প্রবলেমটা যদি শীঘ্রই শেষ না হয় তাহলে হয়তো আমাদের নতুন ডাইমেনশনে জঙ্গির উত্থান হয়েও যেতে পারে। যদিও আমরা সতর্ক রয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন সময় জঙ্গিবাদের উত্থান ও অস্থিতিশীলতার জন্য ভিনদেশি সংস্থার ভূমিকা রয়েছে। পাকিস্তান সবসময় আমাদের দেশের উপর আমাদের নানানভাবে ওই ওদের ইন্টেলিজেন্স, যেটাকে ISI বলা হয়, এটার মাধ্যমে তারা নানানভাবে আমাদেরকে বিব্রত করার প্রচেষ্টা নিয়েছে। আমরা সেই ব্যাপারে আমরা সবসময় খেয়াল রাখছি, আমরা যাতে করে তাদের আর কোনো এই ধরনের ঘটনা না ঘটাতে পারে, সেই জন্য আমরা সবসময় তাদের গতিবিধির উপর আমাদের লক্ষ্য রয়েছে। আমরা সবসময় আমাদের বন্ধু প্রতিম দেশ ভারতের সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ার করে থাকি এবং আমরা তাদের থেকে সবসময় আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে খবরাখবর রাখতে সক্ষম হয়েছে। আলোচনা সভায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে। Bangladesh and India have much to do together in combating violence, in combating terror and in understanding together. অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশে বিভিন্ন সময়ে জঙ্গি হামলার নানা আলোকচিত্র প্রদর্শন করা হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনমনীয় ভূমিকার কারণেই দেশে জঙ্গিবাদ দমন হয়েছে। এক আলোচনায় এমন কথা বলেছেন রাজনীতিবিদ সহ বিশিষ্টজনরা। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ক্ষমা চাইলে রাষ্ট্রপতি যদি তা করেন তবেই বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া। আর ঢাকায় পাকিস্তানের দূতাবাসকে কাশিমপুর কুঠি বলে উল্লেখ করেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমাজের বিশিষ্টজনরা। অনুষ্ঠানে বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী বলেন, হলি আর্টিজনে জঙ্গি হামলার পেছনে ছিল আইএসআই। ঢাকায় পাকিস্তানের বিশাল দূতাবাস থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, ধর্মের নামে রাজনীতি থাকলে দেশ থেকে কখনোই জঙ্গিবাদ দূর হবে না। যতদিন রাজনীতির সাথে ধর্মের নামে রাজনীতি চালু থাকবে ততদিন জঙ্গিবাদ উৎপাটিত হবে না। তাবলিগ জামাতের ওদের মধ্যে জঙ্গি নেই, ভুল করবেন। সর্বত্রই জঙ্গিরা আজকে তাদের এজেন্টদেরকে প্রথিত করছে। আমাদেরকে স্পষ্ট নজর রাখতে হবে। রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। আমাদের দেশে এত বড় পাকিস্তানি দূতাবাস রাখার প্রয়োজনটা কি? এই দূতাবাস উচ্ছেদ করে একটি কনসুলার সেকশন রাখলেই তো সেটাই তো যথেষ্ট। কারণ পাকিস্তান দূতাবাস হচ্ছে আমাদের কাশিম বাজার কুঠি, এখান থেকে পয়সা দেওয়া হচ্ছে। বিজয়ের মাসে কেন পাকিস্তান এখানে থাকবে? শুনতে পাচ্ছি ইমরান খান পায়তারা করছে বাংলাদেশে আসার জন্য। আমি জানিয়ে দিতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ইমরান খানকে এয়ারপোর্ট থেকে বের হতে দেবে না। এই ইমরান খান যুদ্ধাপরাধীদের বিচারের সময় পাকিস্তান পার্লামেন্টে আমাদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তুলেছিল। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজনীতি না করে বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন। ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের প্রশংসা করেন বক্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। খালেদা জিয়ার কিছু হলে সরকার নয়, বিএনপি দায়ী হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেগম জিয়াকে যদি স্লো পয়জনিং করাই হয় সেটা সরকার নয়, বিএনপি নেতারাই করেছেন। কারণ তার আশেপাশে বিএনপি নেতারাই আছেন। অপরদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়ারপারসনের প্রতি শেখ হাসিনার মহানুভবতা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। শুক্রবার বঙ্গবন্ধু ভবনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী সভা অনুষ্ঠিত হয়। সভায় সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা বেগম জিয়াকে স্লো পয়জনিং এর অভিযোগের জবাব দেন। হুঁশিয়ার করেন, কারো চিকিৎসার জন্য জনগণকে জিম্মি করতে দেয়া হবে না। বেগম জিয়ার পাশে থাকেন আপনারা, ফখরুল সাহেবরা। আওয়ামী লীগ বা সরকারের কেউ বেগম জিয়ার পাশে থাকে না। স্লো পয়জনিং যদি করে থাকে পাশের লোকেরাই করতে পারে। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটা হলে ফখরুল সাহেব আপনিই হবেন হুকুমের আসামি। বেগম জিয়াকে আপনারা স্লো পয়জনিং করছেন কিনা মাইনাস করার জন্য আমরা তো জানি না। সেরকম কিছু করবেন বলেই কি আগে ভাগে উদুর পিণ্ডে বুদুর গাড়ে চাপাতে আজকে আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর দৌড় চাপিয়ে যাচ্ছে। তিনি এখন সাময়িকভাবে মুক্ত। এখানে সরকারের কোনো বেষ্টনী নেই, সরকারের এখানে কোনো দায় নেই। কোনো কিছু হলে দায় বিএনপিকে নিতে হবে। ইউপি নির্বাচনে বিদ্রোহীদের পাশাপাশি তাদের মদতদাতা নেতাদেরও তালিকা তৈরি হচ্ছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। বিদ্রোহে যারা উস্কানি দেয়, মদত দেয়, তাদের ব্যাপারেও প্রধানমন্ত্রীর আমাদের সভাপতির নির্দেশনা রয়েছে, তাদেরও তালিকা প্রণয়ন করার জন্য। এদিকে বেগম জিয়ার প্রতি প্রধানমন্ত্রীর মহানুভবতা অনুধাবন করতে বিএনপি নেতারা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি যদি চায় বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসকদের দিয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার আসলে কি হয়েছে সেটি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, কিন্তু সেগুলোর তোয়াক্কা না করে শুধুমাত্র বিদেশ নিয়ে যাওয়ার যে তারা ধোঁয়া তুলছেন, দাবি তুলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।
রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সব বাধা দূর করতে সরকারের প্রতি আবারও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, কাউকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে আন্দোলন করতে হয় এমন নজির নেই। ফ্যাসিবাদের কাছে কোনো দাবি করে লাভ নেই উল্লেখ করে নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার আন্দোলনের চেয়ে এখন সরকার পতনের আন্দোলন বেশি প্রয়োজন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মসজিদে মসজিদে দোয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর দোয়া করা হয়। এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়। মুসলিম বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়ার উপর আল্লাহর রহমত কামনা করা হয় মোনাজাতে। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। যিনি বাংলাদেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন, আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমরা সেই সাথে আমরা আজকে দাবি করছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্ত করে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাতে করে যেতে পারে, সরকার সেই সকল বাধাগুলো দূরীভূত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবের মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। এতে বিএনপি নেতারা বলেন, শুধু বিএনপির নয়, আওয়ামী লীগ সমর্থকরাও চান উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হোক। পৃথিবীতে এমন কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে আছে যে কারোর চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি করতে হয়? ফ্যাসিবাদের চরিত্রটা কখনো জনগণের কোনো ন্যায়সঙ্গত দাবি তোয়াক্কা করে না। আমাদের এখন একটাই মনের পথ, যিনি বাধা তিনি সরকার প্রধান, তার পতনের আন্দোলনটা করি। বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আমার অনুরোধ একটাই যে বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া না হয়, তাহলে আমরা সবাই জেলখানা যেতে প্রস্তুত আছি। অপরদিকে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে জিয়া পরিষদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাস চালক ও হেলপারের অদক্ষতা, স্বেচ্ছাচারিতা, পরিবহন মালিকদের একচেটিয়া ব্যবসা ও চাঁদাবাজির কারণে সড়কে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বাড়ছে। সড়ক দুর্ঘটনা। নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনে জোর দিয়েছেন যোগাযোগ বিশ্লেষকরা। শুধু বিআরটিসি বাসে নয়, সব পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস চালুর পক্ষে তারা। এজন্য সরকারকে আরও কঠোর হবার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ডিজেলের দাম বাড়ার পর পরিবহন মালিকদের রাজধানী সহ সারা দেশে অঘোষিত ধর্মঘট। হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, বাসে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে হেলপার চালকদের তর্ক বিতর্ক। রাজধানীর সড়কে এসব বিশৃঙ্খলা রেশ কাটতে না কাটতেই গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে ছাত্র আন্দোলন। 2018 সালের পর নিরাপদ সড়কের দাবিতে আবার মাঠে সাধারণ শিক্ষার্থীরা। সড়কে এই বিশৃঙ্খলা ও নৈরাজ্যের জন্য সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনাকে দায়ী করেছে যোগাযোগ বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মাঠে নামাটাকেও যৌক্তিক বলে মনে করছেন তারা। রমিজুদ্দিনের সময় আমরা ঠেকা দিয়েছি, উত্তালটাকে সমাধান করিনি, করলে তখনও কিন্তু হাফ ভাড়ার কিন্তু দাবি ছিল। একটা ফ্যামিলিতে যদি 2-3 জন বাচ্চা থাকে, তাকে যদি প্রতিদিন যাওয়া আসা করতে হয়, আর একটা মেয়ে, তারা কিন্তু বাস অ্যাক্সেস পায় না, ঠেলাঠেলি করে একটা মেয়ে ছাত্রী উঠতে পারে না, কিন্তু তাকে কিন্তু ওই লেগুনার উপরে ভরসা করতে আরেকটু দামি। যার ফলে হয় কি, এক একটা ফ্যামিলির উপরে যেই প্রেশার, সেই প্রেশারের বেদনারই বহিঃপ্রকাশ কিন্তু আমি বলবো এই ছাত্রদের মধ্যে চলে আসছে। 1 ডিসেম্বর থেকে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রে বাস ভাড়া শতকরা 50% কমানোর সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।
শিক্ষার্থীদের জন্য শুধু বিআরটিসি বাসে নয়, সব পরিবহনে হাফ পাস কার্যকরের পরামর্শ দিয়েছেন যোগাযোগ বিশ্লেষকরা। রাজধানীতে সড়ক দুর্ঘটনা রোধ, নিরাপদ সড়ক নিশ্চিত, সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনার জন্য গণপরিবহন পরিচালনায় পরিবহন নেতাদের একচাটিয়া ব্যবসা বন্ধের তাগিদ দিয়েছেন তারা। যে রুট পারমিট দিবে সে হবে নিরপেক্ষ, কিন্তু আমাদের এখানে মালিক শ্রমিকরাই হয়ে যায় রুট পারমিট দেওয়ার মেম্বার। আমি জানি না পৃথিবীর কোথাও, আমার জানা নাই এই ধরনের বেনিফিশিয়ারি ডিসিশন এন্ডে থেকে রুট পারমিট কাকে দিবে না দিবে এটা দেওয়ার ফলে কিন্তু আজকে বাংলাদেশে এই অরাজকতাটা হয়েছে। লিডার তারা বড় বড় এই রুট পারমিটগুলি নিয়ে ঢুকানোর সময় একটা বড় অঙ্কের টাকা নিচ্ছে এবং রিনিউ করার সময় টাকা নিচ্ছে। সেই সঙ্গে বাস চালক হেলপারদের দক্ষতা বৃদ্ধি, বিআরটিএর নিয়মিত মোবাইল কোড পরিচালনা, সড়কে চাঁদাবাজি বন্ধে সরকারকে জোরালো ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নটরডেম কলেজের ছাত্র নাইমের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ময়লাবাহী গাড়ির মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব ৩-এর অভিযানে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২৪ নভেম্বর ঢাকা মহানগরীর গুলিস্তান এলাকায় ময়লাবাহী ট্রাকের চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম খানের নিহতের ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ৩ ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৩-এর অভিযানিক দল ঢাকা মহানগরীর যাত্রাবাড়ি এলাকা থেকে ময়লাবাহী ট্রাকের মূল চালক হারুনকে গ্রেফতার করে। হারুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন জানায় তিনি ২০২০ সাল থেকে ময়লাবাহী এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছে। তবে ২৪ নভেম্বর তার অনুপস্থিতিতে সহকারী রাসেল গাড়িটি চালায়। হারুন এবং রাসেল দুজনেরই কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। নির্বাচনী সহিংসতায় টাঙ্গাইলের নাগরপুর এবং ভোলার মদনপুরে দুজন নিহত হয়েছেন। ভোলায় নির্বাচনী এলাকা থেকে ফেরার সময় মাঝ নদীতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ট্রলারে গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মোহাম্মদ টিটু নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের রেহাই পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তোতা শেখ। আরেক ধাপ বেড়েছে সব ধরনের চালের দাম। বস্তা প্রতি বেড়েছে ৫০ টাকা। মিল পর্যায়ে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বৃদ্ধিতেই চালের দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ইলিশের দাম বাড়লেও কমেছে দেশি ও চাষের মাছের দাম। শীতের সবজির আমদানি বাড়ায় বেশিরভাগ পণ্যের দামই কমেছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। কয়েকদিন স্থিতিশীল থাকার পর হঠাৎ করেই আরেক দফা বেড়েছে চালের দাম। ৫০ কেজির বস্তায় ৫০ টাকা বেড়ে মিনিকেট সর্বনিম্ন বিক্রি হচ্ছে ২৭০০ থেকে ২৯০০ টাকা পর্যন্ত। আটাশ চাল বিক্রি হচ্ছে ২২৫০ থেকে ২৩০০ টাকা। বিক্রেতারা বলছেন ডিজেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচ, তাই বেড়েছে চালের দামও। বাড়ছে প্রায় বস্তাতে ৫০ থেকে ৮০ টাকা। মিল মালিকরা বলতেছে যে তেলের দাম বাড়ার কারণে ওখানে যারা যে উৎপাদন হচ্ছে ওখানেও তেলের কারণে বাড়তি, এখানে আবার গাড়ি ভাড়া বাড়তি। ডাল চাল এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এখন সব জিনিসের এত দাম, কিন্তু বেতন কিছুই বাড়ে নাই মানুষের। স্বস্তি সবজির বাজারে। শীতকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার। ফুলকপি, পাতাকপি, শিম সহ বেশিরভাগ পণ্যের দামই কমেছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। তবে ক্রেতারা মনে করেন সরবরাহ অনুপাতে এখনো দাম বেশি। গতকালকে ছিল করলা ৬০ টাকা, আজকে ৫০ টাকা। সিম গতকাল ছিল ৪০, আজকে ৩০, কারণ আমদানি বেশি। ফুলকপি আগে এটি জোড়া ছিল ৮০ টাকা বেচছি, ৭০ টাকা বেচছি, এখন ৬০ টাকা বেচতেছি। গত সপ্তাহের চেয়ে দাম একটু কম, কিন্তু তুলনামূলকভাবে তাও বেশি আছে। যেটা হওয়ার কথা আসলে তা হয়নি। এদিকে মাছের বাজারে ইলিশের কেজি ২০০ টাকা বাড়লেও বেশ কমেছে দেশি ও চাষের মাছের দাম। গত সপ্তাহে যেগুলো বিক্রি করছি ১.৫ কেজি ১ কেজি ৭০০ গ্রাম, ওগুলো বিক্রি করছি ১২০০, আজকে ১৪০০। রূপচাঁদা মাছ আগের সপ্তাহে বেচছি ৯০০ টাকা কেজি, এই সপ্তাহে বেচতে ৭৫০, ৭০০, ৮০০ টাকা কেজি। পার কেজি ১-১৫০ টাকা কমছে। যে রুই মাছ ৬ কেজি ৭ কেজি রুই মাছ হলে ৬০০-৭০০ টাকা কেজি, এখন ৪০০ টাকা কেজি। মুরগির বাজারে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৫০ টাকা এবং সোনালী মুরগি কেজিতে ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ২৭,৯৭৩ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। নতুন ১৬,৯১৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। সুস্থ হয়েছেন ২৭৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৪১, সুস্থতা ৯৭.৭৪ এবং মৃত্যুর হার ১.৭৮। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে 2 জন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ গর্বের বিষয় হলেও এতে রপ্তানি বাণিজ্যে অভিশাপের শঙ্কা দেখছে বিজিএমইএ। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষকরাও বলছেন, উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেলে শুল্কমুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের রপ্তানির 15% কমে যাওয়ার আভাস দিলেন বিশ্লেষকরা। উন্নয়নশীল দেশের কাতারে যেতে যেখানে একটি দেশের মাথাপিছু আয় দরকার ১,২৩০ মার্কিন ডলার, বাংলাদেশ তা ২০২২ সালেই ছাড়িয়েছে $২,০০০ ঘর। আর সবশেষ হিসাব ধরলে মাথাপিছু আয় এখন $২,৫৫৪। মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকও জানান দিচ্ছে, চাইলেও বাংলাদেশকে আর এলডিসি ভুক্ত রাখা সম্ভব নয়। সেই পর্যালোচনা থেকেই এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণে আরেক ধাপ এগুনোর প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘ। দেশের এত বড় সুখবরেও কপালে চিন্তার ভাঁজ রপ্তানিকারকদের, কারণ এলডিসি থেকে বের হলে ইউরোপীয় ইউনিয়নে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। জিএসপি প্লাসের সুবিধা পেতে মানতে হবে কঠিন শর্ত। সেসব ভেবেই এলডিসির উত্তরণ ভাবিয়ে তুলেছে পোশাক শিল্পের নেতাদের। এলডিসি গ্র্যাজুয়েশনটা আমরা এটা একটা খুবই খুশির খবর, এবং এইটা যেন আমরা ঠিক সেইভাবেই আমরা গ্রো করতে পারি, সেইভাবে যেন আমরা আরও এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারি। এই যে একটা গর্বের ব্যাপারের জন্য যেন একটা পানিশমেন্ট না হয়। পানিশমেন্ট বলতে আমরা কমপ্লিটনেসটা যেন আমরা এটা না হারাই। এখানে 2029 পর্যন্ত আমরা আশা করি ডিউটি ফ্রিটা থাকবে। সেই ক্ষেত্রে আসলে আমরা রিকোয়েস্ট করছি যে এই ট্রানজিশন পিরিয়ডটা যেন আর একটু বেশি দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই স্পষ্ট করতে হবে রোডম্যাপ, নইলে গ্র্যাজুয়েট পরবর্তী প্রভাবে ভিয়েতনামের মতো দেশের সঙ্গে রপ্তানিতে পেরে উঠবে না বাংলাদেশ। আমাদের রপ্তানি সামগ্রিকভাবে প্রায় $5 বিলিয়ন, অর্থাৎ এখন যে $37 বিলিয়ন রয়েছে তার উপরে প্রায় $5 বিলিয়ন মতো কমার একটা আপাত হিসেব রয়েছে, এবং যা সামগ্রিক রপ্তানির প্রায় 14.5%। এবং আমাদের শুল্ক বৃদ্ধির যে সমস্ত বাজারগুলোতে আমরা এই সুবিধা পাই, শুল্ক বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে প্রায় 500% মতো। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমাদের শুল্ক দিয়ে কিভাবে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে হবে, সেটি একটি বড় চ্যালেঞ্জ। এলডিসি থেকে বাধাহীন উত্তরণে রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, গণতন্ত্র, দুর্নীতি কিংবা অর্থনৈতিক ইস্যুতে বিভিন্ন দেশকে কৌশলে চাপে রাখে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, আমেরিকা পরিপক্ক গণতান্ত্রিক দেশ হলেও দেশটিতে গণতন্ত্র নিয়ে ঝামেলা আছে। সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন কার্গো টার্মিনাল ঘুরে দেখে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে একজন মানুষও মারা না যায় সে চেষ্টা করবে সরকার। এই গণতন্ত্রকে আরো পরিপক্কতা অর্জনের জন্য আমরাই চেষ্টা করবো, অন্য কেউ করতে পারবে না। আমরা আমাদের গণতন্ত্রটি, কে দাওয়াত দিল না দিল এটা সেকেন্ডারি, এগুলো নিয়ে আপনার অত দুশ্চিন্তায় কেন? বরং আপনি বড় চিন্তা করা উচিত যে আগামীতে আমাদের দেশে যখন নির্বাচন হয় যাতে একটি লোক না মারা যায়, সেইটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আমাদের কোথাও যদি ব্যর্থ হয় আমরা নিশ্চয়ই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করব। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সারা দেশে বিশৃঙ্খলা চলছে। কেন্দ্র দখল হচ্ছে, বিরোধী প্রার্থীদের বাধা দেয়া হচ্ছে। এই পরিবেশের কারণে মানুষ ভোট দিতে যাচ্ছে না। ছাত্রদের বাস ভাড়া অর্ধেক করার দাবির প্রতি সমর্থন জানান তিনি। একই মত দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, বাজারের নিয়ন্ত্রণ যাতে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে চলে না যায় সেজন্য সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হয়। সাম্প্রতিক ইউপি নির্বাচনে হতাহতের ঘটনা নিয়েও কথা বলেন তিনি।
আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোতে যেভাবে দেখছি সেটা কিন্তু সঠিক নির্বাচন হচ্ছে না। সেখানে নির্বাচনের নামে সহিংসতা হচ্ছে, খুনাখুনি হচ্ছে এবং জোর করে ভোট বাক্স দখল করা হচ্ছে এবং মোটামুটি প্রতিপক্ষকে মাঠেই থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে জবাবদিহিতামূলক যদি কোনো সিস্টেম আমরা ডেভেলপ করতে না পারি তাহলে যে কোনো উদ্যোগী জনকল্যাণমুখী হবে না। যারা থাকবেন তারা জনগণের প্রতিনিধি, প্রকৃত প্রতিনিধি না হলে তারা জনগণের কল্যাণে কাজ করবেন না। জিএম কাদের বলেন, সড়কের নিয়ন্ত্রণ সরকারের পরিবর্তে পরিবহন মালিকদের হাতে চলে গেছে। সহমত পোষণ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানও। বাস ভাড়া অর্ধেক করতে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলেন তারা। সড়কের যে নৈরাজ্য, এটা সত্যি দুঃখজনক। যেন মনে হচ্ছে যেন কিছু মানুষের হাতে দেশবাসী জিম্মি হয়ে গেছে। এই সড়ক পরিবহন এবং সড়ক মালিক এবং শ্রমিক, তাদের যে সমিতি, তারা যে কোনোভাবেই হোক মনে হচ্ছে যেন তার নিয়ন্ত্রণ, দেশের খাতে নিয়ন্ত্রণের মধ্যে সরকারের কোনো অবদান বা হাত আছে, এখানে জনগণের পক্ষে হয়ে কিছু করছেন এরকম কোনো মনে হয় না। যখন এই ডিজেলের মূল্য বাড়ার পরে বাস মালিক বা বাস শ্রমিকদের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষরা তারা আলাপ আলোচনা করে বাসের ভাড়া বৃদ্ধি করার প্রসঙ্গে, সেখানে আমরা সরকারের নেতা কর্মীদেরকে আমরা দেখতে পেয়েছি, মন্ত্রীদেরকে দেখতে পেয়েছি, তারা এক একজন পরিবহন মালিকের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে। সেখানে জনগণের কোনো প্রতিনিধি ছিল না, যারা গণপরিবহন ব্যবহার করে তারা কেউ কিন্তু উপস্থিত ছিল না। কি কারণে, কত টাকা বাস ভাড়া, কত কিলোমিটারের মধ্যে, সে কারণে অত্যন্ত দুঃখজনক। বিতর্ক প্রতিযোগিতায় দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে আবারও ঝুটের গুদামে অগ্নিকাণ্ড। এদিকে চট্টগ্রামের সাগরিকায় কেমিক্যাল গোডাউনের আগুন নিভিয়ে ফেলার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। শুক্রবার কোনাবাড়ির দেওয়ালিয়া বাড়িয়ে কাঁঠালতলি এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বিকেল 4:30টার দিকে স্থানীয় ঝুট ব্যবসায়ী খোকন মিয়ার ঝুট গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পাশে থাকা আরও 7টি গুদামে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে শুক্রবার সকাল 10:30টায় আগুন লাগে চট্টগ্রামের সাগরিকার একটি কেমিক্যাল গোডাউনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানো শেষে স্টেশনে ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফায়ার সার্ভিসের কর্মী মিলন। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। খালেদা জিয়ার দেশের বাইরের চিকিৎসার জন্য সরকারকে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে সোনার বাংলা পার্টির 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। মান্না বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কিছু করার নেই বলে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটি নিষ্ঠুর। বিএনপির ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের বাইরে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া উদার ভূমিকা পালন করেছিলেন। মান্না আরও বলেন, দেশে কোনো রকম স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই। কোনো কথা বললে সেটি সরকারের অপছন্দ হলে উল্টো লাশ পড়ে যাবে, গুম হয়ে যাবে। এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মান্না। রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে ফেসবুক লাইভে মেয়র বলেন, স্থানীয় একটি মাদ্রাসার বড় হুজুরের পরামর্শে প্রভাবিত হয়ে তিনি মুরাল না রাখার কথা বলেছিলেন। এ ভুলের জন্য ক্ষমা চান তিনি। একটা গল্পের ছলে মানুষ আড্ডাতে বসে নিজেদের মধ্যে অনেক গল্পই তো করে। আমি হয়তো করেছি, এটা যদি আমার ভুল হয়ে থাকে, আমি ভুল করেছি। ভুলটা আমি কত বড় ভুল করেছি, আমার কথাতে যদি ভুল হয়ে থাকে, আমি তো মানুষ, আমি তো ভুল করতেই পারি। তার জন্য আমার ক্ষমা চাই। আমার নতুন চক্রান্ত করা হয়েছে, আমার বাড়িতে আর্মস রেখে, বাঁধন রেখে আমার মাকে আর আমার বউকে ধরে নিয়ে যাবে। বিবেকবান মানুষদের কাছে বলতে চাই, আমি কি এত বড় অন্যায় করেছি? সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। রোহিঙ্গা ক্যাম্পে সহিংসতা সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বললেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গাদের কারণে জঙ্গিবাদের উত্থানের আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার কিছু হলে ফখরুল হবেন হুকুমের আসামি বলেছেন ওবায়দুল কাদের। কারো বিদেশে চিকিৎসার জন্য আন্দোলন নজিরবিহীন, দাবি বিএনপির।
পয়লা ডিসেম্বর থেকে বিআরটিসিতে শিক্ষার্থীদের হাফ ভাড়া, সব বাসে এমন সিদ্ধান্ত চান বিশ্লেষকরা। মালিক শ্রমিকদের নৈরাজ্য দমনের আহ্বান। ডিজেলের অজুহাতে আরেক দফা বেড়েছে চালের দাম, সবজি মাছ মুরগির বাজারে কিছুটা স্বস্তি। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের, সাদা পোশাকে লিটনের ফার্স্ট সেঞ্চুরি, পঞ্চম উইকেটে মুশফিকের সাথে 204 রানের অবিচ্ছিন্ন জুটি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।